অক্টোবর মাসের এই স্পেশাল মাস, পিঙ্ক অক্টোবর নামে পরিচিত যে মাস, সেই মাসে একেবারে ব্রেস্ট ক্যান্সারের একেবারে নিখুঁত টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছে জেনবায়ো নিবেদিত। আজকের টপিক হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এন্ড ইটস ট্রিটমেন্ট প্রসপেক্ট ইন বাংলাদেশ, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার এবং বাংলাদেশে এটার চিকিৎসা ব্যবস্থা কি পরিমাণ আছে, কত দূর আছে, এগুলো আমরা জানতে চাই আমাদের দুজন অতিথির কাছে। আমাদের অনুষ্ঠান আজকের নলেজ পার্টনার হচ্ছে সাইকিন, ইনফোজা এন্ড ইনটেক। এন্ড আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন ক্যান্সার স্পেশালিস্ট। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর আলী আসগর চৌধুরী স্যারকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। আমাদের সাথে আরো আছেন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর শায়লা শারমিন, যিনি ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশ নেভিতে আছেন চট্টগ্রামে। দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সময়টাতে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য এবং মানে ব্যস্ত সময়ের শিডিউল থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদেরও যুক্ত করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দর্শক, আপনাদের জানা আছে তবুও বলে দিচ্ছি আরো একবার, সেটা হচ্ছে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নগুলো আমাদের অতিথির কাছে তুলে ধরবো এবং সেখান থেকে আপনি নিশ্চিত আপনার উত্তর পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। শুরু করছি আমাদের আলাপচারিতা। প্রথমেই আমি আলী আসগর স্যারের কাছে জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সার এই শব্দটা যত বেশি দিন যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এর সংখ্যা নাকি অনেক বেশি বাড়ছে। এই প্রেক্ষাপটে জানতে চাচ্ছি যে এটা কি শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে বাড়ছে নাকি সারা বিশ্বে বাড়ছে নাকি মানুষের সচেতনতা বাড়ছে, কোন কারণে আসলে এই স্ট্যাটিস্টিক্সটাই বাড়তির দিকে কিনা, এই বিষয়টা জিজ্ঞাসা। আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি জানেন আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী, যে ব্রেস্ট ক্যান্সারটা এই কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের জনসংখ্যার অর্ধেককে যদি আমরা এই ব্রেস্ট ক্যান্সার যেহেতু তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, কাজে ব্রেস্ট ক্যান্সার সময় আমাদের সবারই জানাটা খুব জরুরি। আপনি ঠিক বলেও ঠিক একদম সঠিকভাবে তুলে ধরেছেন যে গত 10-15 বছরে কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু অস্বাভাবিক হারে কিন্তু বেড়ে চলেছে। আপনি যদি এখন বিশ্বের যে আপনার ওয়ার্ল্ড ক্যান্সারের যে ডাটাগুলো দেখেন, দেখবেন যে লাং ক্যান্সার কিন্তু সিঙ্গেল ক্যান্সার যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন সারা বিশ্বে 1 নম্বর হয়ে গেছে। বাংলাদেশে দেখেন গত 8-10 বছরে একসময় মহিলাদের জরায়ুর ক্যান্সার ছিল 1 নম্বরে, এই গত 7-8 বছরে এখন আপনার ব্রেস্ট ক্যান্সার কিন্তু 1 নম্বর ক্যান্সার মহিলাদের মধ্যে, তাই না? আপনার পুরুষদের একসময় আমার ধারণা ছিল পুরুষদের শুধু সবচেয়ে বেশি ফুসফুসের ক্যান্সার, এই ফুসফুসের ক্যান্সারকে ছাড়িয়ে এখন ব্রেস্ট ক্যান্সার কিন্তু আপনার যদি সম্মিলিতভাবে হিসাব করেন সে 3 নম্বর এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 3 নম্বর হচ্ছে আপনার টোটাল ক্যান্সার, আর আপনি মেয়েদের ক্যান্সারের মধ্যে সে হচ্ছে 1 নম্বর। আমাদের জন্য খারাপটা এই কারণে যে আমাদের দেশের ব্রেস্ট ক্যান্সারের যে চরিত্র সেটা কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের সাথে মিলে না। পশ্চিমা বিশ্বে অধিকাংশ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হচ্ছে 50-70, আর আমাদের দুর্ভাগ্য বা আমাদের জন্য অ্যালার্মিং যেটা হচ্ছে আমাদের অধিকাংশ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের বয়স হচ্ছে 50-এর নিচে, যারা হচ্ছে আপনাদের ওই সময় কর্মক্ষম থাকার কথা, তার পরিবারের সে মেইন সাপোর্ট হওয়ার কথা, মা হিসেবে হোক, ওয়ার্কিং মাদার হিসেবে হোক, ওই সময় তারা ব্রেস্ট ক্যান্সার। কাজে এটা আমাদের জন্য অত্যন্ত গভীর চিন্তার বিষয়। কাজে আমাদেরকে মনে হয় এখন ওইদিকে মনোনিবেশ করতে হবে, কেন আমাদের অল্প বয়সী এই মহিলারা অনেক বেশি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, যেটা পাশের ভারতেও একই ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে, মানে দক্ষিণ পূর্ব এই পূর্ব এশিয়াতে। আবার পশ্চিমা বিশ্বে কিন্তু যেটা আমরা বলেছিলাম ওদের এখানে কিন্তু আপনার এই অধিকাংশ রোগী ধরা পড়ছে 50-এর পরে। ওদের সুবিধা যেটা হচ্ছে তাদের ওখানে কিন্তু ওই অধিকাংশ রোগী ধরা পড়লো তারা পরে একটু আর্লি স্টেজে, আমাদের এখানে যেমন আপনার অল্প বয়সে ধরা পড়ছে তেমনি ধরা পড়ছে তারা কিন্তু আপনার এই অ্যাডভান্স স্টেজ। তাহলে আমাদের দুটো সমস্যা, একটা হচ্ছে আপনার কম বয়সে ধরা পড়ছে, দ্বিতীয় এই সমস্যা হচ্ছে এরা হচ্ছে আপনার একটা অ্যাডভান্স স্টেজ। তাহলে দুটোই আমাদের জন্য বেশ জটিল। আমি তাই মনে করি আমাদের অনেক বেশি জানা উচিত। একটি প্রশ্নের উত্তর থেকে আসলে অনেক কিছু তথ্য আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে একই দিকে একই সাথে এটা শীর্ষে অবস্থান করছে মেয়েদের ওখানে, মেয়েদের যে ক্যান্সার গুলো হচ্ছে তার মধ্যেও হচ্ছে আমাদের দেশের বা এই পার্সপেক্টিভে এই রিজনের ক্যান্সারটা অনেক আতঙ্কের বিষয় আসলে হয়ে দাঁড়িয়েছে। আমি সেই প্রেক্ষাপট থেকে যাব ডক্টর শালা শারমিনের কাছে যে এই যে ব্রেস্ট ক্যান্সার এত বেশি হচ্ছে, প্রথমত হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারটা ব্রেস্টের কোন অংশ থেকে হয়, কিভাবে হয় এবং কিভাবে এটা ছড়িয়ে পড়ে শরীরে, এটা যদি প্রাথমিকভাবে একটু আমাদের দর্শকদের উপযোগী করে বলি। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ।
আসলে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটা ডিটেলস ডক্টর আলী আজগর বললেন। এখন আমরা যেটা মানে ডিসকাশনে আনতে চাচ্ছি যে কিভাবে বা ইনসিডেন্স রেটটা এত হাই কেন? কারণ ব্রেস্ট ক্যান্সার রিলেটেড টু আমরা জানি যে এখানে ডাক্ট সেল থাকে প্রচুর ব্রেস্ট মানে ব্রেস্ট মিল্ক সিক্রেশনের জন্য। পাশাপাশি এখানে অনেক সফট টিস্যু লাইক টিস্যু আছে। তো ব্রেস্ট টিস্যুর সাথে রিলেটেড বিভিন্ন পার্টস থেকেই সবগুলি থেকেই কিন্তু ক্যান্সার হতে পারে। যেমন ডাক থেকে আমরা জানি যে ডাকটাল কার্সিনোমা হচ্ছে। এরপরে যদি মাসেল যেখানে আছে বা স্কিন রিলেটেড হয়ে ওখান থেকে অনেক সময় আলসারেটেড হয়ে আমরা জানি যে ইনফ্লামেটরিও হয়ে যায়। তো প্রত্যেকটা পার্টই এখানে ইম্পর্টেন্ট। ইভেন এখানে সার্কোমাও হয়। তো যদি বলি যে কেন কেন হচ্ছে, প্রথমত ইডিওপ্যাথিক কজ, সেকেন্ডলি এটা আমরা বলবো যে জেনেটিক কজ, যেটা কিনা হতে পারে যে জন্মগত কারণ, অথবা হতে পারে অ্যাকওয়ার্ড কিছু, যেমন পরবর্তীতে আমাদের লাইফ স্টাইল বা আদার্স ফুড রিলেটেড হ্যাবিট, বিভিন্ন কারণ আছে। তো এগুলির সাথে রিলেটেডও জেনেটিক কিছু চেঞ্জ হয়, মিউটেশন হয় জিনের, এগুলা। আর আদার্স যেগুলা পয়েন্ট হতে পারে, যেমন আমাদের আহ, মহিলাদের যেমন মাসিকের ব্যাপারটা যে অনেকেরই হয় যে খুব অল্প বয়সে মাসিক হয়ে যাচ্ছে, অথবা মেনোপজটা অনেক লেটে হচ্ছে। এই রিলেটেড কিছু বিষয় আছে, বা রিসেন্টলি যেটা আমরা দেখছি যে হরমোনের ইউজটা অনেক বেড়ে গেছে। হরমোনের ইউজের জন্য পরবর্তীতে দেখা যায় যে রিলেভেন্ট কজ হিসেবে আসতেছে। আর ম্যাক্সিমাম আমি বলবো যে ডাক্টাল কার্সিনোমা যেটা, এটার রেটটা সবচেয়ে বেশি। লোবিলার কার্সিনোমা আরেকটা আছে, জি, যেটা কিনা হতে পারে 15 to 10% এরকম আর কি। আর ম্যাক্সিমাম কিন্তু ডাক্টাল কার্সিনোমা। আর খুব জি, রেয়ার কিছু হতে পারে, যেমন টিউবুলার টাইপ হতে পারে, আপনার মিউসিনাস টাইপ হতে পারে। তো এগুলি ইনসিডেন্স রেটও কম। আর এগুলির ক্ষেত্রে আমার ফেভারেবল প্রগনোসিস যেটা আমরা বলি যে এগুলাতে লাইফ যেটা কিনা বলা যায় যে প্রগনোসিস ভালো আর কি। ট্রিটমেন্ট করলে অনেকদিন পেশেন্ট ভালো থাকে, এটাই। জি, অনেক ধন্যবাদ। আপনার জি, কাছে আবারও আমরা আসবো এই বিষয়গুলো নিয়ে। ইয়েস। একজন দর্শক প্রশ্ন করেছেন সৈয়দ আখতারুল আলম যে লেট মি নো দ্য বেস্ট ট্রিটমেন্ট সেন্টার ইন বাংলাদেশ। অনেক একটি প্রশ্ন করেছেন আসলে দর্শক, এবং এইভাবে আসলে উত্তর দেওয়াটা কঠিন, এবং কিসের ট্রিটমেন্ট সেন্টার জানতে চাচ্ছেন সেটাও আমরা ঠিক বুঝতে পারছি না। তারপরে আমাদের আজকের অনুষ্ঠানে যেহেতু আমরা চট্টগ্রামের দুজন অতিথিকে যুক্ত করেছি, আমরা একটু জেনে নিতে চাই প্রাসঙ্গিক ভাবে যে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট চট্টগ্রামে কোথায় আসলে কোথায় কোথায় করা হচ্ছে, এবং ভালো সেবা পাবেন আমাদের দর্শকরা, সেটা যদি স্যার আলিয়াস স্যার প্রথমে আপনাকে দিতেন। যিনি প্রশ্ন করতে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু ওনাকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে কিন্তু এখন ক্যান্সার চিকিৎসা আন্তর্জাতিক মানেরই করা সম্ভব। কারণ আপনি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য করে আপনার একটা টিম লাগবে। সেটা হচ্ছে সার্জন লাগবে, আপনার অনকোলজিস্ট লাগবে, সে মেডিকেল অনকোলজিস্ট বলেন, ক্লিনিক্যাল অনকোলজিস্ট বলেন, রেডিয়েশন অনকোলজিস্ট বলেন। এরপরে বাইরে যেটা থাকে, যেটা আমাদের এখন নেই, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন টিম। মানে সার্জারি চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা শেষ করার পরে ওই পেশেন্ট যেন আবার সে সোশ্যাল লাইফে নর্মালি ব্যাক করতে পারে। সেটা আমরা আমাদের দেশে যেটা হচ্ছে, আমি মনে করি একদম খুব ভালো ভালো সার্জন আমরা ডেভেলপ করে ফেলেছি। আর আমি একদম নিশ্চয় দিয়ে বলতে পারি, আমার সাথে নিশ্চয় ডক্টর সাহেলও একমত হবেন, যে আমাদের অনকোলজি কিন্তু দে আর কোয়াইট ক্যাপেবল অফ হ্যান্ডলিং অল টাইপস অফ ব্রেস্ট ক্যান্সার। আমাদের যেটা একসময় যেটা ঝামেলা একটু ছিল, যে আমাদের মলিকুলার লেভেলের পরীক্ষা নিরীক্ষাগুলো এখানে হতো না বা কম ছিল। এখন সেই দিকটা আমরা কেটে গিয়েছে। আপনারা জানেন আমাদের আর্মি প্যাথোলজি ল্যাব, এরপরে বেশ কিছু আপনার বেসরকারি ল্যাবগুলো তৈরি হয়ে গেছে, যারা এ ধরনের মলিকুলার টেস্টগুলো করে ফেলছে। এবং একই সাথে যে আধুনিক যেসব ওষুধপত্র যেগুলো একসময় আমরা পেতাম না, সব ধরনের ওষুধ এখন কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে। কাজে আপনি নিশ্চয়ই বলতে পারেন যে হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন যে একদম ব্রেস্ট ডেডিকেটেড কোনো সেন্টার হয়তো আমরা ডেভেলপ করতে পারি না, এটা হয়তো কেটে যাবে। কারণ সরকার ইতিমধ্যে আপনি জানেন 8টা বিভাগীয় 8টা মেডিকেল কলেজ করছে। আর্মি বা সেনাবাহিনীও তারা এগিয়ে আসছে, হয়তো এরকম আলাদা ডেডিকেটেড একটা ব্রেস্ট সেন্টার হয়ে যেতে পারে। কিন্তু মোটা দাগে মানে এই রেডিয়েশন, সার্জারি, কেমোথেরাপি, আপনার টার্গেটেড থেরাপি, মেনটেন্যান্স ড্রাগ, এবং এই আপনার এই পরীক্ষা নিরীক্ষা ফলো আপ করার জন্য যা যা লাগে, আমি মনে করি এখন এই সবগুলো বাংলাদেশ আর চট্টগ্রামও আমি বলতে পারি শুধু কিছু মলিকুলার পরীক্ষা ছাড়া
বাকি সবগুলো কিন্তু চট্টগ্রামে অ্যাভেলেবেল আছে। অনেক ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছে যিনি প্রশ্ন করেছেন যে হাউ ব্রেস্ট ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড। এই প্রশ্ন নিয়ে আমি ডক্টর শায়লা শারমিনের কাছে যাচ্ছি। যদিও আপনি কিছুটা আগের প্রশ্নে কভার করেছিলেন, তারপরে একটু জানতে চাই আসলে কিভাবে আসলেই কি প্রিভেনশন করা পসিবল কিনা এবং সেই পদ্ধতিগুলো কি কি বা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ দর্শককে সময়োপযোগী প্রশ্নের জন্য। কিন্তু যেটা উনি জানতে চেয়েছেন যে প্রিভেনশন, বাস্তবিক অর্থে পুরোপুরি প্রিভেনশনের কোনো সুযোগ নাই, কারণ এখানে অনেকটাই কিন্তু আমরা বলেছি শুরুতে যে এটা জেনেটিক কিছু বিষয় থাকে এবং জীবনযাপনের পদ্ধতির সাথেও সবকিছুই কিন্তু আমরা এটার যে মানে কিভাবে হচ্ছে এই জিনিসটা কিন্তু এখনো আহ, বলবো যে সায়েন্টিফিক ব্যাখ্যার অপেক্ষা রয়ে গেছে। তারপরে সহজভাবে আমি বলতে চাই, যেমন আমি শুরুতেই বলেছি যে আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ আমাদের দেশে খুব কমন। এটা একদিক থেকে এক্ষেত্রে আমাদের পজিটিভ, যদি আমরা 30-র আগে 30 বছরের আগে যদি আমরা প্রথম বাচ্চা নেওয়ার চিন্তা করি, তাহলে এটা একটা পজিটিভ ফ্যাক্টর। কেননা 30-এর পরে যদি আমাদের প্রথম বাচ্চা হয়, অথবা বলা যায় যে যাদেরকে যারা অনেকদিন ধরে বাচ্চা নেন না এবং ইনফার্টিলিটিতে ভুগে পরবর্তীতে কোনো বেবি হয় না, এই গ্রুপের পেশেন্টদের কিন্তু দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বেশি। সো এটা আমাদের জীবনযাপনের পরিবর্তনের পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। আরেকটা হচ্ছে যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের মা খালা বোন ওনাদের মানে অলরেডি ডায়াগনোসড ব্রেস্ট ক্যান্সার, তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে তাদের যে বয়সে রোগটা শুরু হয়েছিল, সাপোজ তার আম্মুর 40 বছরে হয়েছে, সেই ক্ষেত্রে সেই তার মেয়ে বা তার বোন তারা কিন্তু 10 বছর আগে থেকেই স্ক্রিনিং এ ঢুকে যাবে। স্ক্রিনিং হচ্ছে প্রিভেনশনের একটা বড় পার্ট। এবং আমরা বলবো যে ওনারা যেটা করবে যে 3 মান্থলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে। এছাড়া আরো এজ অনুযায়ী আমরা বলতে পারি যে এটা যদি 30 বছরের মধ্যে হয় তাহলে উনি আল্ট্রাসোনোগ্রাম ইয়ারলিতে থাকবেন। যদি উনি 30-র পরে হন তাহলে উনি ম্যামোগ্রাফিতে চলে যাবেন, বা এরকম ওনাকে সাজেস্ট করা যেতে পারে যে আপনি স্ক্রিনিং এ থাকেন। এবং স্ক্রিনিং এর ব্যাপারেও বলা হয়েছে যে প্রায় 40 থেকে 54-55 বছর পর্যন্ত কিন্তু তাকে কাভারেজে থাকতে হবে। এভাবে করে আমরা একটা প্রিভেনশনে যেতে পারি। আরেকটা বলতে চাই যে লাইফস্টাইলের যে চেঞ্জটা আমরা সবসময় করতে চাই বাট হয়ে ওঠে না যান্ত্রিক জীবনে, সেটা হচ্ছে এক্সারসাইজ। কেননা আপনার যদি ওবেসিটি রিলেটেড টু ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার অ্যাকচুয়ালি, এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের যে বডি মাস ইন্ডেক্স বিএমআই ইনফ্যাক্ট এটা ধরেন 20 থেকে 24-25 এটা নর্মাল রেঞ্জ। তো এটা আমরা একটু চেষ্টা করতে পারি সবার, যদি এটা একটু এভাবে মেনটেন করতে, এক্সারসাইজটাকে বা একটু রুটিন ওয়াকিং অ্যাক্টিভিটিস, মোটামুটি একটা বডি মেনটেন করা এবং কোলেস্টেরল জাতীয় খাবার কমাই দিয়ে হরমোনের যে ব্যাপারগুলি, যেমন মেনোপজের পরে এখন দেখা গেছে যে এইচআরটির অনেক বেশি ইউজ হচ্ছে। তো এই ক্ষেত্রগুলি যদি আমরা একটু কমিয়ে নিয়ে আসি, নর্মাল ফিজিওলজির সাথে কোপ আপ করি, তাহলে দেখা গেছে যে ইনসিডেন্স কমানোর একটা সম্ভাবনা থাকে বা প্রিভেনশনের। আরেকটা বলবো যে কিছু জিনিস আমাদের অ্যাভয়েডেবল না, যেমন হতে পারে যে বিনাইন ব্রেস্ট ক্যান্সার, যেগুলা হতে পারে কোনো মানে 25 বছরের আগে সিম্পল কোনো ছোট লাম, যেটা কিনা একবার বায়োপসি করে দেখা গেছে যে এটা একটা হাইপারপ্লাসিয়া বা সামথিং এলস। এইটা যদি ইয়ারলি বা বারবার বায়োপসি করে, তখন দেখা গেছে যে সেম জায়গাতে বারবার বায়োপসির হিস্ট্রির কারণে পরবর্তীতে 5 to 10 ইয়ার্স পরে ইট মে টার্ন ইন ম্যালিগন্যান্ট কেস। তো এই জায়গাগুলো আমি অ্যাড্রেস করতে চাই। আমার এখন আপাতত এটাই মাথায় আসছে। জি, আর অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। জি। যতটুকু আপনি বলেছেন তাতে আমরা আসলে অনেক জি। ইনফরমেশন পেয়ে গেছি। আমি কি একটু যোগ করতে পারবো জি অবশ্যই ইয়ের প্লিজ, সাথে? প্লিজ অবশ্যই। প্লিজ। আমার আমার মনে হয় প্রশ্নটা উনি খুব ভালো করেছেন, আর তো ডক্টর শাহেলা খুব চমৎকার উত্তর দিয়ে দিয়েছেন। আমরা যেটা বলছি যে আপনি কিছু ক্যান্সার কিন্তু আপনি চাইলেও আটকাইতে পারবেন না, যেটা উনি বলেছেন। হ্যাঁ, যদি আপনি সঠিক। জানেন যে আপনার ফ্যামিলিতে এই ধরনের, বা এটাকে বলে আমরা হেরিডিটারি কিংবা ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার আছে, ধরেন এই দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে গত 3-4 জেনারেশন ধরে সবারই ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, অথবা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সাথে ওভারিয়ান ক্যান্সার, ফ্যালোপিয়ান টিউব ক্যান্সার হচ্ছে, কারণ আপনি ধরে নিতে পারেন যে আপনি সেই ঝুঁকির মধ্যে আছেন। চাইলে আপনি ওই ধরনের রোগীগুলোকে আপনি চাইলে, যেমন আমরা সিম্পল বিআরসি করতে পারেন,
ব্রাকার যেটা বলি, এগুলো করে যদি আপনি রিস্কের মধ্যে থাকেন না, তাহলে আপনি চাইলে আগে ভাগে রিস্ক রিডিউসিং সার্জারি, যেমন আপনারা সবাই জানেন অ্যাঞ্জেলিনা জোলি একটা উদাহরণ, এগুলোতে আপনি যেতে পারেন। আর এছাড়া আপনার উনি যেটা বলেছেন, ডক্টর সাহেল একদম ঠিক মতো বলেছেন, আপনি 1/3 ক্যান্সারকে একটু প্রিভেনশন করতে পারেন যদি আপনার লাইফস্টাইল মোটিভেশন, আর হচ্ছে যদি আপনি আর্লি ধরে ফেলতে পারেন তাহলে আপনি সেকেন্ডারি প্রিভেনশনে আপনি যেতে পারবেন। অনেক ধন্যবাদ দর্শক। জেনে নিয়েছি আমরা অনেক কিছু, জেনে নিয়েছি যে আসলে কিভাবে প্রিভেন্ট করা যাবে কিছুটা। আসলে এটা সম্পূর্ণভাবে করার উপায় নেই, কারণ একজন মানুষ জন্মগ্রহণ করার পরে আসলে ক্যান্সারটা মানে এটা কার হবে কার হবে না এটা আসলে শক্তভাবে কেউই বলতে পারবে না। এবং যে শব্দটিও ব্যবহার করেছেন আমরা শুনেছি যে ইডিওপ্যাথিক, অর্থাৎ জানা যায়নি এরকম কারণে অনেক বেশি। দর্শক, আমরা আরো যেটা জানতে চাই আপনাদের কাছ থেকেও সেই প্রশ্নটি পেয়েছি। সেই প্রশ্নটি হচ্ছে যে কিভাবে আসলে একজন মানুষ প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সারটাকে করে ফেলতে পারবে। আমাদের রিয়াদ আল আদনান প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমন সাইন এন্ড সিমটম অফ ব্রেস্ট ক্যান্সার? ইজ ইট কিউরেবল? ইজ ইট কিউরেবল থ্রু টার্গেটেড থেরাপি? ইফ ইয়েস দেন হাউ? অনেক চমৎকার প্রশ্ন করেছেন দর্শক। আমরা অবশ্যই আপনার প্রশ্নে চলে যাব। প্রশ্নের উত্তরে প্রথমেই যাব হচ্ছে ডক্টর আলী আজগর স্যারের কাছে, যে স্যার কঠিন আমি সুন্দর যদি প্রশ্ন আপনি অনুমতি দিলে আমি মনে করি এটা বেশ লম্বা প্রশ্ন। আমি মনে করি যে আমরা যদি প্রশ্নের প্রথম অংশ যদি আমরা ডক্টর সাহেলের কাছ থেকে জানি, আমরা তাহলে দ্বিতীয় আরো অংশে ভালো আমি হয়। যদি যে ডক্টর যে সাহেল আমার সাথে মনে হয়। না, ঠিক আছে, ধন্যবাদ। আমি এটা কভার করতে পারি যে দর্শক বোধহয় এখানে জানতে চেয়েছেন যে কমন সাইন সিমটম কি হতে পারে। হ্যাঁ, এটা আহ, উম, বলবো যে দর্শক লেভেলের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমত, যদি এটা খুব আর্লি চিন্তা করা যাবে না যে অনেক আর্লি কিছু হবে। প্রথমত ফিমেলদের জন্য আমি বলবো, মহিলাদের জন্য যারা কিনা 20-21 বছরের পরে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তখন থেকে ওনারা সচেতন হবে, আমি শুরুতেই বলেছি। আর অন্যদের জন্য আমি বলবো এটা 30-র পর থেকে কনসার্ন হতে হবে, যে আমার প্রত্যেক মাসে যখন আমার হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আমরা শুনতে পাচ্ছি, জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, জি। তো প্রত্যেক মাসে এটা কনসার্ন হতে হবে, এক্সামিন করে দেখতে হবে যে আমার কোনো রকমের নতুন কোনো কিছু আসছে কিনা ব্রেস্টে। এটা হচ্ছে প্রিভেনশনের জন্য। এবং ওইভাবে করেই কিন্তু আমি বুঝতে পারবো যে কোনো স্পেশাল কোনো কিছু আমি টের পাচ্ছি কিনা। স্পেশালি বলবো যে ব্রেস্টে যদি কোনো চাকা অনুভূত হয়, নর্মাল একটা এরকম ভাবতেই পারা যায় যে হ্যাঁ একটা কিছু শক্ত মনে হচ্ছে, কিন্তু একটা আইসোলেটেড কিছু, মানে অন্য কোথাও, যেটা মাঝখানে না, হয়তো অন্য পাশে বা চামড়ার নিচে একটা কিছু মনে হচ্ছে, নতুন কিছু, হ্যাঁ একটা আলাদা চাকার মতো, যেটা খুব ছোট, হয়তো বা হাত দিলে একটু নড়ছে। এই জিনিসগুলো সাধারণত ফিল করে যে 40-র পরে, কিন্তু 30-র আগে এটা ডিফিকাল্ট, কেননা ব্রেস্ট টিস্যু তখন ডেন্স থাকে, ক্লিনিক্যালি বোঝা বেসিক্যালি টাফ। তারপরেও আমি বলবো যে অবভিয়াস যদি কোনো কিছু মনে হয় যে ছোট একটা লাম্পের মতো ফিল হচ্ছে যেটা কিনা পেইনলেস, আমার কাছে মনে হয় যে এই পয়েন্টটা সহজভাবে বোঝানোর জন্য খুব জরুরি, যে ব্যথা নাই কিন্তু হাতে একটা চাকা, এবং যেটা পরপর 2-3 মাস 4 মাস ধরে উনি ফিল করছে যে রয়ে গেছে। এটা আরেকটা হতে পারে যে উনি ফিল করছেন যে না কোনো কিছু সিক্রেশন হচ্ছে নিপিল থেকে, যেটা কিনা ফ্লুইডি ডিসচার্জ হতে পারে, ভেরি রেয়ারলি ব্লাডি ফ্লুইড আসতে পারে, যেটা কিনা বোথ সাইডেই না, একটা পাশে, এবং পুরো ব্রেস্টটা কোনো হার্ড ফিল হবে না। নর্মালি মনে হবে যে সব নর্মাল, সামান্য একটা পাশে হয়তো মনে হচ্ছে যে শক্ত কিছু ফিল করছে। এটা একটা। আর একটা আমি বলবো যে উম, শুধুমাত্র ব্রেস্টের কথাই না, যখন এটা অ্যাডভান্স হয়ে যায়, যে আমাদের দেশের প্রেক্ষাপটে তো অনেক সময় এভাবে খেয়াল করা সম্ভব হয় না, দেখা যায় যে স্কিনের উপরে একটা আলসার সহ প্রেজেন্ট করছে। তো এই জায়গাগুলা, যে স্কিনটা শক্ত হয়ে গেছে, অনেক সময় কমলার খোসার মতো হয়ে যায়, তার নিচে একটা শক্ত কিছু অনুভূত হচ্ছে, সেক্ষেত্রে খুব দ্রুতই পরামর্শের জন্য আসতে হবে ডক্টরের কাছে। আরো হতে পারে যে না, ব্রেস্টে উনি তেমন কিছু বুঝছে না, কিন্তু ওনার বগলের নিচে, যেটা আমরা বলবো যে এক্সিলা, এখানে অনেক সময় দেখা যায় যে আলাদা কোনো গুটির মতো ফিল হচ্ছে, যেটা সামান্য পেইনফুল হতে পারে এবং ক্ষেত্র বিশেষে না। তো এগুলি হচ্ছে যে একদম প্রাথমিক পর্যায়ে যদি বুঝতে চাই। আর কিছু জিনিস আছে যে ব্রেস্টে সামান্য লাম্প আছে, ইগনোর করে গেছে, বুঝতেই পারে নাই, বগলেও একটু আসছে, সেটাও বুঝতে পারে নাই, বাই দিস টাইম পেশেন্ট অন্যান্য সাইন সিমটম নিয়ে আমাদের কাছে আসতেছে।
সেটা হতে পারে যে লিভার রিলেটেড কিছু সিমটম থাকে, যে হালকা জন্ডিস ভাব, খেতে পারছে না। তারপরে অনেক সময় দেখা যায় যে রেসপিরেটরি কিছু কমপ্লেন থাকে, যেমন লাংস রিলেটেড, হয়তো একটু কাশি, ঠিক ওরকমও না, কিন্তু মনে হয় যে একটু সাফোকেটেড ফিল করে। সিম্পলি একটা এক্সরে করলো, দেখা গেল যে না, ওনার অলরেডি লাং মেটস। এছাড়া আমাদের পেশেন্টদের আমরা বোনসেরও প্রবলেম নিয়ে দেখি, যে 45 এর পরে কিছু পেশেন্ট বিভিন্ন জায়গার বোন পেন নিয়ে আসছে। তো দেখা গেছে যে শুধুমাত্র অ্যালকালাইন ফসফেটেজ একটা বেসিক টেস্ট করেও আমরা বুঝতে পারছি যে আচ্ছা, ওনার মার্কার এত বেশি কেন। তখন দেখা যাচ্ছে বোন স্ক্যান করে অলরেডি এই অবস্থা এবং ব্রেস্টে চাকা। তো আমি এই জন্য বলবো যে কিছু প্রিলিমিনারি টেস্ট দিয়েও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হতে পারে আর কি। আর শুরুর কথাটায় চলে যাই যে অনেক সিমটম কিন্তু ধন্যবাদ। জি, ওইটুকুই, যে যে লাম আমিও পেইনলেস, এটা সেটাই মোস্ট বলতে চাচ্ছিলাম ইম্পর্টেন্ট টু মি। দর্শক যে যে জি। একটি শব্দ মনে রাখতে চান, যেটি উনি বারবার করে বলছিলেন, ব্যথাবিহীন ছোট চাকা, সেটি ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে প্রথম হুম, লক্ষণ। অ্যাজ এ সার্জন এই জিনিসটাই আমরাও বলি সব সময়। জি, এই প্রসঙ্গে আমরা আসলে অনেক প্রশ্ন পাচ্ছি। প্রশ্নগুলোতে যাওয়ার আগে এই দর্শকের প্রশ্নের যে বাকি অংশটুকু স্যারের কাছে যেতে চাই। সেই জি, মলিকুলার বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছে, যে টার্গেটেড থেরাপি, যেটা আমাদের কাছে অনেক কঠিন লাগে, শব্দটাও কঠিন লাগে, চিকিৎসাটা না না, জানি না, কি এরকম একটা ভয় লাগে, এই বিষয়টা একটু জানতে চাই স্যার। না, আপনাকে ধন্যবাদ। তার আগে কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই। এক ভদ্রলোক একটা প্রশ্ন দেখলাম যে আপনার ইজ ম্যামোগ্রাফি এসেনশিয়াল ফর ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার। জি, এটা কিন্তু খুব জি, ইন্টারেস্টিং একটা প্রশ্ন। জি, আপনারা জানেন সারা বিশ্বে কিন্তু ম্যামোগ্রামটা নিয়ে কিন্তু এখন অনেক ডিবেট হচ্ছে। অনেক ডিবেট। ডিবেট যেটা হচ্ছে, ধরুন আপনার কিছুদিন আগে ওরা নেদারল্যান্ডে তারা একটা স্টাডি করে দেখলো যে তারা 1 লাখ মহিলাকে 10 বছর ধরে তারা ম্যামোগ্রামে রেখেছে, 2 বছর পর পর দেখা গেল তার মধ্যে মাত্র 350 জন মহিলাকে তারা সেভ করতে পেরেছে ম্যামোগ্রাম করে, ব্রেস্ট ক্যান্সারের আর্লি ডায়াগনোসিস করে। তার মানে আপনার অ্যাবসলিউট যে আপনার দেখেন বেনিফিট কিন্তু 1%-এর নিচে। কাজে এটা একটু মানে শর্ট করে যিনি প্রশ্ন করেন ম্যামোগ্রাম এসেনশিয়াল কিনা, এটা কিন্তু স্যার এটা নিয়ে বাইরে। আমাদেরও অনেক প্রশ্ন আছে, আসলে হ্যাঁ, অনেক আমি কিছুই আমরা সেটাই বলছি। দেখেছি। এর কারণ হচ্ছে সার্জন হিসেবে আপনি যদি জানেন ম্যামোগ্রামে আপনি যেসব লেশন গুলো পাচ্ছেন তার 25% কিন্তু কোনো সময় ইনভেসিভই হইতো না। এটা আপনি সার্জন হিসেবে জানেন। আপনি যদি নাও করতেন এটা কিন্তু মানে ইহ জীবনে সে তার জীবনকালেও এটা বাড়তো না। আমি আবার আমার এই বক্তব্য কিন্তু ম্যামোগ্রামের বিরুদ্ধে না, স্ক্রিনিং এর বিরুদ্ধে না, আমি যা শুধু টপিকটা তুলেছেন বলে বলছি। আর বাকি 25% ইভেন কি তারা যদি লোকাল অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হইতো, আর্লি ধরা পড়া আর লোকাল অ্যাডভান্সের মধ্যে তার সার্ভাইভাল বেনিফিটে কোনো চেঞ্জ আসতো না। শুধুমাত্র আপনার 25% কেসে আপনি আগে ধরে ম্যামোগ্রাম করে এইটা হলো একটা। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা আমি আগে বলেছিলাম, আমাদের অধিকাংশ রোগীর বয়স তো হচ্ছে 40-এর নিচে। 40-এর নিচে কিন্তু ম্যামোগ্রামের সেন্সিটিভিটি সার্জন হিসেবে আপনি জানেন অনেক কম। সেক্ষেত্রে আপনাকে করতে হলে যেতে হবে এমআরআইতে। এমআরআই কি আপনি এতগুলো মানুষকে করতে পারবেন? কাজে আমার মনে হয় আমাদের যেটা আমাদের উইডি নিডে আমাদের একটা ন্যাশনাল পলিসি লাগবে যে ব্রেস্ট ক্যান্সারের, যে আমরা কিভাবে আমরা পশ্চিম প্রেসক্রিপশন নিয়ে আমরা কেন চলবো। এখানে আমাদের টার্গেট পপুলেশনকে আমরা কিভাবে রিচ করতে পারবো কম পয়সা দিয়ে, সেটা মনে একটা। আর আপনি যেটা বলছিলেন যে আমি ডক্টর আপনার ম্যাডামকে অত্যন্ত ধন্যবাদ, উনি এত বিউটিফুলি ব্রেস্ট ক্যান্সারটা মানে বুঝিয়ে দিয়েছে। আমরা যারা শুনছেন তারা খুব সহজে এটা বুঝতে পারবে। এখানে মলিকুলার পরীক্ষা বা মলিকুলার টার্গেটেড যেসব প্রশ্ন আসছে, আসলে এটা হচ্ছে আপনি যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার আর্লি ধরে ফেলতে পারেন, ভালো সার্জারি হয়, এরপর তো রোগী সাধারণত রোগী ভালো থাকার কথা। আপনার দেখতে হবে ব্রেস্ট ক্যান্সার টাইপটা কি। এটা কি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, এটা কি আপনার HER2 ওভার এক্সপ্রেস ব্রেস্ট ক্যান্সার, নাকি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। তারপর হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার গুলো তারা যদি ইভেন কি লোকাল অ্যাডভান্স হয়, অনেক সময় মেটাস্টেটিক নিয়েও আসে, তারা কিন্তু অনেকদিন ভালো মতোই থাকে। সমস্যা হচ্ছে যদি আপনি HER2 ওভার এক্সপ্রেস ব্রেস্ট ক্যান্সার অথবা ট্রিপল নেগেটিভ নিয়ে আসে, তখন আপনার এই ধরনের টার্গেটেড থেরাপি বা মলিকুলার থেরাপি, ইভেন কি হরমোনও এখন দেখা যাচ্ছে। একসময় আমরা তো ধরুন কি এই আপনার যেটা হচ্ছে আপনার রিসেপ্টর মডিফায়ার টামোক্সিফেন কিংবা আপনার অ্যারোমেটিন ইনহিবিটর দিয়ে আমরা চিকিৎসা দিতাম, দেখা যাচ্ছে ওগুলো তো আপনার আগের মতো এই আপনার ওভারঅল সার্ভাইভাল বলেন বা প্রগ্রেশন ফ্রি সার্ভাইভাল আসছে না। তখন তার সাথে নতুন নতুন ওষুধ এখন বাজারে চলে এসেছে, যেমন আমরা বলি CDK4/6 ইনহিবিটর, যেটা এখন এই আমাদের দেশেও অ্যাভেলেবল, আমাদের দেশে যেটা আছে আপনার পালভোসিক্লিব নাম। এগুলো যদি আপনি যোগ করেন এই হরমোনের সাথে, দেখা যাচ্ছে ওই রোগীগুলো অনেক দিন বেশি ভালো থাকে। এখন কিন্তু নতুন যে আপনার রিসেন্ট গাইডলাইন, সেটা হচ্ছে যদি ইভেন কি সার্জারির পরে
যারা হরমোন পজিটিভ, HER2 নেগেটিভ, এই যাদের Ki-67-20 উপরে, তাদেরকে কিন্তু শুরু থেকে হরমোনের সাথে আপনি CDK4/6 ইনহিবিটর দিতে পারবেন। এছাড়া আপনার আরো ওষুধ চলে আসছে, যেমন যারা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের ক্ষেত্রে তাদের একটা বড় গ্রুপ কিন্তু আপনার BRCA মিউটেশন থাকে। এছাড়াও আপনার BRCA এছাড়া আর একটু বড় প্যানেলে গেলে HRD, ওগুলো তো আমরা যেতে পারবো না, তাদেরকে কিন্তু আপনি এই আপনার PARP ইনহিবিটর বলে কিছু ড্রাগ আছে, যারা আপনার এখানে খুব ভালো কাজ করে, ওলাপারিব নামে পাওয়া যায়। এটাও আমাদের দেশে এখন অনেকগুলো কোম্পানি কিন্তু নিয়ে এসেছে, এবং মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে। আর আপনারা জানেন HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে তো আগে বলে অ্যান্টি HER2 যে ট্রিটমেন্ট, যেটা আমাদের দেশে মোটামুটি ভাবে আপনার ট্রান্সফিউজিমাব, যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি, সেটা পাওয়া যায়। এরপরে যেটা ড্রাগ অ্যান্টিবডি কনজুগেট, সেটাও পাওয়া যায়, TDM নামে যেটা পাওয়া যায়। কিছু হয়তো অ্যান্টিবডি গুলো আমাদের এখানে এখনো আসে নাই। পরে যে ধরুন পেন HER2 যেগুলো ব্লক করে, এই আপনার পারডুজুমাব কিংবা ওরাল ন্যারাটিনিব, এগুলো হয়তো আর পরে আসবে। কিন্তু আমাদের দেশের জন্য যেটা অ্যালার্মিং হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা ইয়াংদের মধ্যে আমরা অনেক বেশি পাচ্ছি। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুব অ্যাগ্রেসিভ। সেসব ক্ষেত্রে আমরা যদি খুব আর্লি ধরতে না পারি, সার্জারি আগে করতে না পারি, পরে গিয়ে ওই বিশেষ করে তাদের রিকারেন্স রেট বেশি, তখন তাদের জন্য এখন বাইরে অনেক কাজ চলতেছে। স্পেসিফিকলি খুব ভালো ওষুধগুলো এখন দাঁড় করানো যায় না। আপনার ইমিউনোথেরাপি চলে আসছে, বলছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ইমিউনোথেরাপি ড্রাগগুলো এখন মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবল আছে। স্যার, প্রাসঙ্গিক ভাবে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার একজন দর্শক লিখেছেন যে সার্ভাইভাল রেট কেমন। আর আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ট্রিপল নেগেটিভ এর ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে যদি ক্যান্সার প্রাথমিক অবস্থায়ও থাকে তারপরেও নাকি ক্যান্সার থেরাপি বা কেমোথেরাপি শুরু করা ভালো। স্যার, আপনার মতামতটা জানতে চাচ্ছি। এইটার সাথে আমার মতো ডক্টর ইও ডক্টর ম্যাডাম আমার সাথে একমত হবেন, যে আমরা ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু বলি যে এখন সিস্টেমিক ডিজিজের লোকাল ম্যানিফেস্টেশন। মানে হোয়াট এভার দ্য লাম নিয়ে আসুক, ইট শুড বি কনসিডার্ড, এটা সিস্টেমিক ধরতে হবে। ট্রিপল নেগেটিভ তো বটে। ট্রিপল নেগেটিভে আপনি তাকে এই আগে কেমোথেরাপি দিবেন, সার্জারি করবেন, সার্জারি করার পর যখন ওই টিস্যুটা আপনি আবার পরীক্ষা করতে পাঠাবেন, তখন যদি দেখা যায় এখন আর কোনো অসুখই নেই, তখন আমরা বলি যে তার একটা প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স আছে, তখন আমরা ধরে নিই এই রোগীগুলো অনেক বেশি ভালো থাকবে। যাদের প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স আসে না, তখন তাদেরকে নিয়ে আপনার ধরে নিতে হবে যে এই রোগীগুলো আপনার অনেক বেশি তাড়াতাড়ি আবার ফেরত নিয়ে আসতে হবে। যেটা আপনি একটু আগে বলেছিলেন, ম্যামোগ্রাম দিয়ে আর্লি ব্রেস্ট ক্যান্সার ধরা যায় কিনা। ইভেন কি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয়তো 2 সেন্টিমিটার গ্রোথ, আমি ম্যামোগ্রাম করে আগে ধরে ফেলতাম, সবকিছু ঠিক আছে, দেখা যায় 2 বছরের মধ্যে সে আবার লাং এবার লিভারে লেশন নিয়ে ফেরত আসলো। কাজে ওই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার কিন্তু সেক্ষেত্রে আপনাকে শুরু থেকে তার মাথায় অনেকগুলো অপশন হাতে নিয়ে টার্গেটেড থেরাপি বা এই ধরনের ওষুধগুলো নিয়ে নামতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষের পক্ষে এত কস্টলি চিকিৎসাগুলো কতদূর সম্ভব, এটাও একটা বিষয়। নিঃসন্দেহে স্যার, একদম একেবারে বাস্তব প্রেক্ষাপটকে তুলে ধরেছেন স্যার। আমরা এই পর্যায়ে জানতে চাই আসলে যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে এবং চিকিৎসার কথা বলা হয়েছে। অনেকেই আমরা শুনি স্যার যেমনটি বলছিল সিস্টেমিক ডিজিজ এবং এটার যে চিকিৎসা দিতে হয়, এই চিকিৎসার কথা আসলেই বা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার কথা যখন সাধারণ মানুষ শুনে কারো হয়েছে, তখনই ভাবে যে দেশের বাইরেই বুঝি এর চিকিৎসা পাওয়া যাবে ভালো। তো বাংলাদেশে আসলে এই ক্যান্সারের সবগুলো ট্রিটমেন্টই অ্যাভেলেবেল কি না বা কোন পার্সপেক্টিভে পিছিয়ে আছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই ডক্টর শালা শারমিনের কাছে। ধন্যবাদ। এটাও সময়োপযোগী প্রশ্ন। কারণ আমাদের অনেকে আছে যে যাদের কিছুটা সলভেন্সি আছে, প্রথমেই তারা চিন্তা করেন যে না, আমি ক্যান্সার হয়েছে, আমি দেশের বাইরে যাব। আমি এই জায়গাটা একটু শক্তভাবে অ্যাড্রেস করতে চাই যে এখন পর্যন্ত অ্যাভেলেবল যে ট্রিটমেন্টগুলি আছে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের জন্য, ইট ইজ অ্যাডিকুয়েট। কেননা আমাদের এখানে এখন সার্জারি হচ্ছে যেগুলা ব্রেস্ট ক্যান্সারের, আপনি নিজেও একজন সার্জন, আপনি খুব ভালো করেই জানেন যে খুব ডেফিনিটিভ সার্জারি গুলা কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বলেন বা মাস্টেক্টমি বলেন বা হোয়ার ইট ইজ রিকোয়ার্ড, খুব সুন্দরভাবেই সেগুলি হচ্ছে। আর মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছাড়া কোনোভাবেই ক্যান্সারের ট্রিটমেন্ট সম্ভব না। আমি শুরুতে ওই যে ডক্টর আজগর স্যারের একটা জায়গায় অ্যাড্রেস করতে চাচ্ছি, উনি সুন্দরভাবে বললেন যে হ্যাঁ, টিএনবিসি যেটা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যে শুরুতেই আমরা কেমো কেন। তো এই জায়গাটা আমি একটু শুরু করে আমি পরের প্রশ্ন অ্যান্সার করতে চাই। এখানে আমি বলবো যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিন্তু আহ, ওই ক্যান্সারের স্টেজিংটা জানতে পারছি।
এবং যখন এটা কিনা ইভেন T2N0 স্টেজ অথবা T1 হচ্ছে বা N0, সেখানেও কিন্তু যদি এটা 1 cm এর উপরে হয়, আমরা বলছি যে আগে সিস্টেমিক ট্রিটমেন্ট। কেননা ব্রেস্ট ক্যান্সার মূলত সিস্টেমিক ডিজিজ। আর এখান থেকে এই অ্যান্সারটাতে আমি চলে আসতে চাচ্ছি যে সিস্টেমিকের ক্ষেত্রে অলমোস্ট অল কিমোথেরাপিউটিক ড্রাগস রিলেটেড টু ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশে অ্যাভেলেবল, এবং আমাদের ড্রাগসের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। দ্বিতীয়ত বলবো যে যখন সার্জারির প্রশ্ন আসে, তখন সার্জারি সেক্টর বোথ ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর দিস ইজ রিচ এনাফ। এবং বাইরে থেকেও কিছু সার্জন আসছেন যারা এই রিলেভেন্ট, কিন্তু অনেক ধরনের সেমিনার হচ্ছে, প্র্যাকটিক্যালি করছেন, এবং আমরা অনেকগুলি ব্রেস্ট ক্যান্সার সোসাইটি আছে আমাদের, তাদের মাধ্যমে কিন্তু অলরেডি অনেক বেশি এটা স্প্রেড হচ্ছে যে কিভাবে এটা কখন করতে হবে। এরপরে চলে আসতেছে রেডিওথেরাপি। রেডিওথেরাপির জন্য আমাদের এটা আমি বলবো যে হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরে আরো মেশিন আসতে হবে, অনেকগুলি জেলা লেভেলে যেতে হবে। তো এখন পর্যন্ত বড় বড় জেলাগুলিতে এবং ঢাকায় বলবো যে অ্যাভেলেবল ট্রিটমেন্ট অপশনস আছে, বোথ ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, ইভেন ইন আওয়ার আর্মি সেক্টর। তো সেখানে আমরা কিন্তু আপনার সবচেয়ে উন্নত মানের যে চিকিৎসাগুলো আইএমআরটি করছি, ইভেন আইজিআরটিও হচ্ছে। শুধুমাত্র প্রোটন থেরাপি, রেডিওথেরাপির সাথে সংশ্লিষ্ট যেটা যেটা কিনা বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না, এবং এটা ব্রেস্ট ক্যান্সারের সাথে রিলেটেডও না। এরপরে টার্গেটেড, অলমোস্ট অল টার্গেটেড থেরাপি নাও অ্যাভেলেবল। এটা আরো ডিটেলস প্রফেসর আলী আসগরনি বলবেন। তো এই জন্য আমি বলবো যে না, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য বাইরে যেতেই হবে, এই কনসেপ্টটা থেকে এখন বের হয়ে আসার সময় এসেছে। এটাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী হয়ে উঠেছি জি। আপনার প্রশ্নের উত্তরে, এবং আমরা এই আশা নিয়েই আসলে স্যারের কাছে যেতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠান যেমন জেনবায়ো ফার্মা নিবেদিত, আমাদের অনুষ্ঠানের নলেজ পার্টনারের 3টা ওষুধের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ইনটেস, তারপর হচ্ছে ইম্পোজা এবং সাইকিন, যার মধ্যে ইম্পোজাটা আসলে পায়োনিয়ার ব্র্যান্ড বাংলাদেশে ওনারা এনেছে যখন। তো এই যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশে, এটা নিয়েও মানুষের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা কাজ করে স্যার। সেটা হচ্ছে যে বাংলাদেশের ওষুধ কতখানি ভালো, বা এগুলো কি নিব নাকি বাইরে থেকে ওষুধ আনাবো। স্যার, এই প্রসঙ্গটা একটু জানতে চাই যে আপনাদের এক্সপিরিয়েন্স কি, একেবারে আপনারা যেহেতু চিকিৎসা দেন। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা তোলার জন্য। এই জায়গাতে আমরা মনে করি আমরা একটা গর্বের জায়গায় এসে পৌঁছেছি। বাংলাদেশ যে কয়েকটা ক্ষেত্রে সন্দেহভাবে আপনার আন্তর্জাতিক মান অর্জন করে, সেটা তার ওষুধ শিল্প। আপনি যদি আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশে দেখেন, আমরা চিকিৎসার জন্য যাই, তাদের ওষুধগুলো আর বাংলাদেশের ওষুধগুলো নিয়ে যদি আন্তর্জাতিক মানদণ্ড দেখেন, বাংলাদেশের ওষুধ কিন্তু এখন আপনি ইউরোপের অনেকগুলো দেশে, তারপর মানে এমনকি আমেরিকাতে যেখানে আপনার এফডি এর এতগুলো ব্যারাজাল পেরিয়ে ঢোকাটা এত কঠিন, সেখানে কিন্তু বাংলাদেশের ওষুধ কিন্তু অ্যাপ্রুভ। আপনি পার্শ্ববর্তী যেসব দেশগুলোতে আমরা চিকিৎসার জন্য দেয়, আমি একটু বিনয়ের সাথে বলতে পারি, তাদের ওষুধ কিন্তু তাদের দেশের সীমানা পেরিয়ে অন্য কোনো দেশে তাদের কোনো অ্যাপ্রুভাল নাই। এবং আমি আরো নিশ্চিতভাবে বলতে পারি, আমাদের দেশের ওষুধগুলো যেগুলো লোকালে তৈরি হচ্ছে, যারা কোম্পানিগুলো বাইরে থেকে আনছে, তারা এত চমৎকারভাবে এত মানে নিয়মকানুন মেনে আসছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, গত 8-10 বছরে আমাদের যে দেশীয় ওষুধ শিল্প থেকে পাওয়া ওষুধ দিয়ে আমাদের যে অভিজ্ঞতা, আমরা অসম্ভব খুশি। আমাদের রোগীদের মানে রেসপন্স রেট, বেঁচে থাকার রেট, তাদের সহ্য করার ক্ষমতা, আমরা ভীষণ খুশি। আমি একদম নিশ্চয়তা দিয়ে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমি বলতে পারি যে আমাদের ওষুধ শিল্প নিঃসন্দেহে আন্তর্জাতিক মানে পৌঁছেছে, এবং এটা আমাদের জন্য করবে। এবং আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, একইভাবে সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের ওষুধগুলোর ক্রয় মূল্য যদি দেখেন, এগুলো কিন্তু নিঃসন্দেহে আপনার আশেপাশের দেশগুলো হচ্ছে অনেক বেশি কম, এবং এটা মানুষের সামর্থ্যের মধ্যে আস্তে আস্তে আরো চলে আসবে বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং যে বিষয়টি আসলে আমরাও আরেকটু ফোকাস করতে চাই সেটি হচ্ছে যে দেখুন, ক্যান্সার ডায়াগনোস্টিকলি অনেক সময় আমরা দেখি প্রথমেই রোগী অস্থির হয়ে দেশের বাইরে চলে যায় একেবারে বাড়ি ঘর বিক্রি করে, এবং সেখানে যেয়ে হয়তো একটা কেমোথেরাপির একটা শিডিউল নিয়ে বাংলাদেশে চলে আসে, তারপরে তার হাতে কোনো টাকা থাকে না, এবং কি সাধারণ ভাবে বাংলাদেশে ওষুধ দিয়েও যে বা বাংলাদেশের সমস্ত চিকিৎসা বেয়ার করবে যে নিয়মিত চিকিৎসা খরচটা, সেটিও তিনি হারিয়ে ফেলেন। এজন্য আমরা বারবারই ক্যান্সারের রোগীদের এবং রোগীর আত্মীয়দের বলি, সেটা হচ্ছে যে এই সময়টা ধৈর্য ধারণ অনেক বেশি জরুরি, ট্রিটমেন্ট পুরোটা শেষ করা অনেক বেশি জরুরি।
এই প্রসঙ্গেই আসলে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর শায়লা শারমিন, আপনার কাছে আমি যাচ্ছি একেবারে শেষ মুহূর্তে আসলে আমাদের দর্শকদের, যেহেতু সবার মনে একটা সার্ভাইভাল বা বেঁচে থাকার হার নিয়ে একজন দর্শকও প্রশ্ন করেছেন, একটা ভয় জি, জি, কাজ করে ব্রেস্ট ক্যান্সার জি। হলে পরে বেঁচে থাকতে পারে কি মানুষ, এই ধরনের প্রশ্নও আমরা করতে শুনি। আসলে এই আচ্ছা, এটার প্রগনোসিস কেমন? আচ্ছা। এখন এই জায়গা থেকে দর্শকের প্রশ্ন থেকে আমি আসি। ওনার প্রশ্ন মনে হয়েছিল যে HER2 নেগেটিভ ক্যান্সার বা এরকম কিছু একটা, যে তাদের লাইফ এক্সপেক্টেন্সি কেমন। তো ওইভাবে আমি অ্যাড্রেস করতে চাই যে প্রথমে আমাকে জানতে হবে যে নেচার অফ ডিজিজ কেমন, সেখানে আমার হরমোন অ্যান্ড আদার্স মলিকুলার যে এগুলি আছে, রিপোর্টস গুলি আছে, সেটা পজিটিভিটি আসছে কিনা। আই মিন হরমোন পজিটিভ অর নেগেটিভ, HER2 পজিটিভ নেগেটিভ, এগুলির উপরে যদি ভাগ করে বলা যায় তাহলে আরো ভালো হতো। তো ইন জেনারেল বলতে গেলে এভাবে বলতে হবে যে ইফ ইট ইজ ইন আর্লি স্টেজ, যে একদম স্টেজ 1, সেক্ষেত্রে আপনি অলমোস্ট বলবো যে 92 থেকে 95% 5 ইয়ার সার্ভাইভাল রেট, সেখানে কোনো ডাউট নেই। এটা ট্রিপল নেগেটিভের ক্ষেত্রেও বলা হয়েছে যে 85% নিয়ার অ্যাবাউট, যদি এটা আর্লি স্টেজ বা স্টেজ 1 এ ডায়াগনোসিস হয়। কিন্তু ইন্টারেস্টিংলি যখনই এটা স্টেজ 3 বা 4 এ চলে যাচ্ছে, তখন এই 5 ইয়ার সার্ভাইভাল রেট চলে আসতেছে 35 বা এর নিচে। তো এই জায়গাটাই আমরা বারবার অ্যাড্রেস করতে চাচ্ছি যে যতটুকু সম্ভব আমাদের প্রিভেনশনের দিকে খেয়াল করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, যেন আর্লি স্টেজে আমরা জানতে পারি এবং সঠিক জায়গায় উপস্থিত হতে হবে। এটা যদি শহরে হয় তাহলে কোনো সমস্যা নাই। শহরে হলে আমরা, আচ্ছা উনি ক্যান্সার স্পেশালিস্ট, উনি ব্রেস্ট সার্জন বা উনি জেনারেল সার্জন, ইটস ওকে, তার কাছেও যেতে হবে, মানে যেখানে যে অ্যাভেলেবিলিটিস আছে। কারণ আমরা এখন পর্যন্ত জানি না যে ডায়াগনোসিস হয়েছে, ইভেন আমাদের রিলেটিভসরাও কিন্তু, যে তারা অনেক বেশি এডুকেটেড কিন্তু জানতে চায় যে এখন আমি শুরুতে কার কাছে যাব। তো এই কোশ্চিনটা আমি বলতে চাই, এই সুযোগে একটু সবার কাছে মেসেজটা দিতে চাই যে আপনি যেখানে যে অবস্থানে আছেন, সেটা যদি উপজেলা হেলথ কমপ্লেক্সেও ইভেন হয়, সেখানে আপনি সেখানকার ডক্টরের কাছে আগে উপস্থিত হন এবং আপনার সমস্যা জানান। সেখান থেকে আপনি অলরেডি গাইডেড হয়ে যাবেন যে আপনার কি করতে হবে। সিম্পল একটা আল্ট্রাসাউন্ড সব জায়গায় হয়। মাঝখানে একজন দর্শক বলেছিলেন যে 30-এর পরে কেন ম্যামোগ্রাম করতে হবে, নট নেসেসারি। যদি পেশেন্টের ব্রেস্ট টিস্যু অ্যাডিকুয়েট হয়, ডেন্স থাকে বা এরকম কিছু, তাহলে 40 পর্যন্ত ইজিলি কিন্তু আল্ট্রাসাউন্ড অ্যাভেলেবিলিটি, সব জায়গায় ম্যামোগ্রাম থাকেও না। ইভেন গভর্নমেন্ট সেক্টরে ভালো অফিসেও কিন্তু দেখবেন যে ম্যামোগ্রামে মেশিন নষ্ট। এই আর কি। তো আমার মনে হয় সিম্পলি আল্ট্রাসাউন্ড একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। আর একটু বলতে চাই যে জেনারেল সার্জন, একজন জেনারেল সার্জনের কাছে যাওয়ার পরে উনিও ডিসিশন দিবেন কিন্তু যে আপনি অনকোলজিস্টের কাছে যান যদি সেই জায়গায় উনি প্রয়োজন মনে করে। সেজন্য প্রেজেন্স টু ডক্টর এবং এটাকে সামনে নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট। না হলে আপনি ওইটা দেখে কোনো লাভ নেই যে সার্ভাইভাল রেট কত। তবে আসার কথা হচ্ছে যে রিসেন্টলি অনেক ভালো ভালো ড্রাগ আসছে, ট্রিটমেন্টের জন্য আমাদের হোপ আছে যে এগুলি ইউজ করে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি, সার্ভাইভাল রেট, ওভারঅল সার্ভাইভাল রেট, ডিজিজ ফ্রি সার্ভাইভাল এগুলি কিন্তু বাড়ছে। তো ওই জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাই যে আমাদের সাথে যে জেনভো ফার্মা ছিলেন, বা ওনাদেরকে আমি থ্যাঙ্কস বলতে চাই আমার জায়গা থেকে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে, যে ওনাদের লেভেল থেকে কিন্তু ওনার ডাটা বেস করতে পারে যে সমস্ত অনকোলজির সাথে প্র্যাকটিশনার যারা বা ওনাদের ড্রাগস যারা প্রেসক্রাইবার, তাদের কাছে কিন্তু ওনারা এটা পৌঁছাতে পারে। রিলেভেন্ট ড্রাগস এর কিরকম অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই রিলেভেন্ট কাজগুলো কিন্তু ওনারা আমাদের সাথে করতে পারে, যাতে করে এটা আমাদের একটা ভালো ক্যান্সার রেজিস্ট্রিতেও হেল্প হয়। সরি আমি একটু এক্সট্রা সময় নিয়ে নিলাম। না না না, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলেন এবং দর্শক যেই কথাটি আমি বুঝতে পারছি ওনার প্রশ্নের থেকে জি, উত্তর থেকে, সেটি হচ্ছে যে ভরসা করতে হবে, ভরসা করতে হবে এক্স্যাক্টলি। দেশের চিকিৎসা ব্যবস্থায়, ভরসা করতে হবে দেশের চিকিৎসার যে ব্যবহৃত ঔষধ কিংবা ব্যবহৃত সরঞ্জামাদি এবং চিকিৎসকের উপর, সবচেয়ে বড় কথা। এই আস্থার জায়গাটা খুবই প্রয়োজন আপনার সঠিক চিকিৎসার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমরা জানি আপাও বলছিলেন যে আমাদের জেনবায়ো ফার্মাসিউটিক্যালস এর কথা যেমন উঠে এসেছে, অন্যান্য ফার্মাসিউটিক্যালস এর আমরা বিভিন্ন ধরনের ঔষধ পাচ্ছি, খুবই মানসম্মত ঔষধ। আমরা জানি ক্যান্সার প্রোডাক্ট যারা তৈরি করে তারা সবসময় চেষ্টা করে মানুষের কাছে পৌঁছানোর। তারপরেও আরো কিভাবে আসলে এই ফার্মাসিউটিক্যালস গুলো আসলে মানুষের কল্যাণে কাজ করতে পারে, একটি যেমন বলেছে ডক্টর শালা শারমিন যে
ক্যান্সার রেজিস্ট্রিতেও ওনাদের কাজ করার একটা সুযোগ আছে। এরকম আরো কোনো কিছু ফ্যাসিলিটি বা আরো কোনো ভাবে কি ফার্মাসিউটিক্যালস এর প্রতি আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা তার জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি শুধু একটা কথা যোগ করতে চাই ডক্টর সাহেলা এর সাথে, যে ক্যান্সারকে আপনি এখন একটা ক্রনিক ডিজিজে পরিণত করুন। যেমন আপনার কিডনি ডিজিজ, এই হাইপারটেনশন, ডায়াবেটিস, জাস্ট সামথিং লাইক দ্যাট। এখন কিন্তু উন্নত বিশ্বে কিন্তু ক্যান্সার এখন একটা ক্রনিক ডিজিজ। এটার মানে খুব অ্যাগ্রেসিভ ডিজিজ। এত ভালো ভালো ওষুধ দিয়ে আপনি ইউ আর এনজয়িং এ কোয়ালিটি অফ লাইফ, এটাই হচ্ছে জরুরি বিষয়। আর যেটা বলছিলেন যে আমাদের মূল সমস্যা যেটা হচ্ছে ওষুধের ক্রয় মূল্য এবং আমাদের রোগীদের ক্রয় ক্ষমতা। সেক্ষেত্রে আমি মনে করি ওষুধ কোম্পানিগুলোর একটা বড় ভূমিকা আছে। তারা যেটা করতে পারে, একটা হইতে পারে তারা একটা পেশেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস তারা চালু করতে পারে, যে পেশেন্টগুলোকে কোনো একটা সার্ভিসের মাধ্যমে এনে তাদেরকে তার বিশেষ করে যেগুলো জীবনদায়ী ওষুধ সেগুলোকে কোনো একটা কম মূল্যে দেওয়ার সুযোগ আছে কিনা। একই সাথে যারা সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, ইভেন কি সরকারও চাইলে আপনার ওষুধ কোম্পানিগুলোর সাথে একটা নেগোসিয়েশন করে তারা ক্যান্সার রোগীদের যে ওষুধগুলো না আনলে তার জীবন হানির সম্ভাবনা, ওই ওষুধগুলোর একটা অংশ সরকার দিবে কিনা, এটাও একটা মাথা রাখতে। অলরেডি জানেন আমাদের সরকার কিন্তু ক্যান্সার রোগীদের এককালীন 50,000 টাকা করে দিচ্ছে, অনেক রোগী এর মধ্যে পেয়েছে। তারপরেও যেহেতু এটা লম্বা সময়ের চিকিৎসা, তাহলে এরকম একটা যদি পেশেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস একই সাথে এর সাথে যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যোগ করতে পারি, যারা কোনো রকম এই আপনার কি বলবো জামানত ছাড়াই এই ধরনের একটা কোনো প্রসেস আমরা যদি যেতে পারি, বা আরো বড় বড় যে যারা সোশ্যাল সার্ভিস দিচ্ছেন তাদেরকে বড় বড় ওই যে আপনার বিভিন্ন এনজিও গুলোকে ইনভলভ করতে পারি, একটা তাহলে ওষুধ কোম্পানিগুলোর জন্য হয়তো অনেকটা ইজি হয়ে যাবে। বা তাদেরও তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, তারা কিন্তু অবশ্যই তাদের ওই খাতে তাদের নিশ্চয়ই একটা ইনভেস্টমেন্টও আছে। ওগুলো যদি তারা যদি ওই আমি যেটা পেশেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো আমরা আরো অনেকগুলো রোগীকে আরো দীর্ঘদিন আমাদের মধ্যে রেখে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের ফার্মাসিউটিক্যালস যারা আছেন, যারা বিভিন্ন ভাবে আসলে একাডেমিক এবং বিভিন্ন রিসার্চ কার্যে যেমন সহযোগিতা করেন, পাশাপাশি রোগীদের যে স্বার্থে অনেক ধরনের সার্ভিস সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে করে থাকেন, তাদের জন্য এই প্রস্তাবনাগুলো অনেক বেশি কাজে দিবে এবং তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। দর্শক আপনারা সবাই দেখছিলেন জেনভায়া ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইনটেজ, ইম্পোজা এবং সাইকিন নলেজ পার্টনারের পরিবেশিত ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ইটস ট্রিটমেন্ট প্রসপেক্টস ইন বাংলাদেশ। এবং আমরা বলতে অনেক আনন্দ বোধ করছি যে ক্যান্সার হলে আর রক্ষা নেই বা ক্যান্সারের কোনো চিকিৎসা নেই, এই কথাটারই এখন আর কোনো ভিত্তি নেই। এবং আমরা এখন কিন্তু একেবারে চমৎকার একটি সময় অতিবাহিত করছি, যেই সময়গুলোতে আসলে উন্নত বিশ্বে যেরকম ক্যান্সার গুলোকে এখন ক্রনিক ডিজিজ স্যার বলছিলেন, ক্রনিক ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন এই ধরনের অসুখের মতো প্রমাণ করে ফেলেছে, আমরাও ইনশাল্লাহ ধীরে ধীরে চিকিৎসা ব্যবস্থাটাকে এবং খুব আর্লি অবস্থায় যেন করতে পারি, একেবারে সেই ব্যবস্থাগুলোকে আমরা দেশের মধ্যে একেবারে প্রাথমিক অবস্থায় ধরার সব ধরনের ব্যবস্থা করে ফেলতে পারবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে একটি কথা বলে যেতে চাই অনুষ্ঠানের শেষে, সেটা হচ্ছে যে যাই হোক আর নাই হোক, ব্রেস্ট ক্যান্সার একেবারে প্রিভেন্ট করা না গেলেও ব্যথাবিহীন ছোট কোনো চাকা যদি আপনার পরিবারের কোনো নারী সদস্যের থাকে, কোনোভাবেই কোনো দেরি করা যাবে না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।